ইতিহাসের শহর চুঁচুড়া বা চিনচুড়া নিয়ে কবি অন্নদাশঙ্কর রায় একসময় ছড়ায় লিখেছিলেন, হাঁসের প্রিয় গুগলি, পর্তুগিজদের হুগলি, গুণের প্রিয় তানপুরা, ওলন্দাজদের চিনসুরা। গঙ্গাপাড়ের এই শহরের আনাচে কানাচে ইতিহাস ছড়িয়ে রয়েছে। পর্তুগিজ, ওলন্দাজদের সময়কার নানা ইতিহাস যেমন এখানে রয়েছে, তেমনই রয়েছে ব্রিটিশ শাসনকালের নানা স্মারক। আসুন দেখে নেওয়া যাক কলকাতার কাছে এই চুঁচুড়া শহরে কিছু দ্রষ্টব্য স্থান। ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক করে, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন, হাইপ করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে এটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ দেবেন। নমস্কার, আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিকে আপনাদের স্বাগত। আমি কৌশিক, সঙ্গে আমার স্ত্রী নুপুর আছে। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে টোটো করে এই চুঁচুড়ার আশপাশটা ঘুরে দেখব, কি কি আছে কাছে পিঠে, সেই ভ্রমণটা আমরা করব। তো চলুন যাওয়া যাক। এখন ঘড়িটা বাজে 10টা 20। কতক্ষণ সময় লাগে দেখছি, আর টোটোওয়ালার সঙ্গে কি কন্ট্যাক্ট হলো সেটা আমরা পরে বলে দেবো। এই মন্দির থেকে এখানে টোটো দাঁড়িয়ে থাকে, আর যদি কোনো কারণে টোটো না পান তাহলে মন্দির কর্তৃপক্ষের এই অফিসে বললেই তারা টোটো ব্যবস্থা করে দেবেন। প্রথমে আমরা যাচ্ছি সুগন্ধা মোড় মন্দির থেকে। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি সুগন্ধা মোড়ে। এখানে পুলিশ আউটপোস্ট আছে। এইটা চলে যাচ্ছে কৈলান বা হারিক, এটা চলে যাচ্ছে সোজা চুঁচুড়া, আর এই পেছনটা চলে যাচ্ছে সোজা কলকাতা, আর এটা বর্ধমান। সারদা মন্দিরে যেতে হলে এই সুগন্ধা মোড় থেকে ডান দিকে ঘুরতে হবে। আপনারা একদিনের চুঁচুড়া ট্যুর শুরু করতে পারেন এখানকার নবনির্মিত শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির দর্শন করে। চুঁচুড়া স্টেশন থেকে টোটোয় করে 20 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারেন প্রথমে এই নবনির্মিত মন্দিরে। এছাড়া এই স্টেশন থেকে প্রথমে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসুন সুগন্ধা মোড়ে। তো আপনারা যারা চুঁচুড়া স্টেশন হয়ে আসবেন তারা এই সুগন্ধা মোড়ের থেকে টোটো বা অটো চেঞ্জ করে আবার কামদেবপুরের এইখানটা আসতে হবে। নিয়ে সামনেই একদম এখানে বোর্ড দেওয়া আছে রামকৃষ্ণ সারদা মন্দির। আর মন্দিরটা হচ্ছে এই বাঁদিকে। এই হাই রোড থেকে নামার পর এখানেও একটা ইন্ডিকেশন দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। এই নিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়ে গেছে আমাদের চ্যানেলে, যার লিঙ্ক ওপরে আই বাটনে দেওয়া থাকবে। চুঁচুড়া স্টেশনের বাইরেটা। চুঁচুড়া স্টেশনের কাছে বিভিন্ন দোকান, টোটো দাঁড়িয়ে থাকে। এরপরে আপনারা টোটোয় চেপে চলে আসুন চুঁচুড়ার বিখ্যাত ঘড়ি মোড়ে। চলে এসেছি চুঁচুড়ার ঘড়ি মোড়ে। আমার সামনেই মোড়, এই হচ্ছে ঘড়ি মোড়। এদিকে একটা রাস্তা, এদিকে গেছে, এদিকে একটা রাস্তা গেছে, আর এদিকে একটা রাস্তা গেছে, চারদিকে 4টে রাস্তা। শহরের প্রাণকেন্দ্র ঘড়ি মোড়ের এই ঘড়িটি চুঁচুড়ার দীর্ঘ ইতিহাসের সবচেয়ে বড় সাক্ষী হয়ে থেকে গেছে। 112 বছর টিকে থাকা এই ঘড়িটি আজও জানান দেয় সঠিক সময়। 1901 থেকে 1910 সাল পর্যন্ত ছিল বড়লাট সপ্তম এডওয়ার্ডের শাসনকাল। 1914 সালে তারই স্মৃতিতে সুসজ্জিত স্তম্ভঘড়িটি চুঁচুড়া চার্চের সামনে চারমাথার মোড়ে প্রতিষ্ঠা করা হয়। এই স্তম্ভঘড়িটি চারিদিকে রয়েছে 4টি ঘড়ি এবং ওপরে একটি ধাতব ঘণ্টা। একটু নিচে উত্তরমুখে রয়েছে
রাজা সপ্তম এডওয়ার্ডের অবয়বের একটি ধাতব পার্শ্বমূর্তি এবং বাকি তিন দিকে রয়েছে তিনটি কারুকার্য খচিত স্মৃতিফলক। 1973 সালে ঘড়ির মোড়ের স্তম্ভগড়িটির উত্তর প্রান্তে স্বাধীনতা সংগ্রামী ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয়। দাঁড়িয়ে আছি চুঁচুড়ার ফেরিঘাটে। ওই সামনে দেখা যাচ্ছে ফেরিঘাট। এখানে অনেকে জল নিচ্ছেন, গঙ্গার জল। ফেরিঘাট ওপাশে হচ্ছে নৈহাটি, যেখানে বড় মার মন্দির আছে। আর নৈহাটি থেকে চুঁচুড়া এই লঞ্চ আছে, এই লঞ্চে করে সব পারাপার করায়। এই হচ্ছে নদীর ভিউ। সামনে দেখা যাচ্ছে চুচুমা বড় মা ফেরি সার্ভিস। এখানে একটা সিঁড়ি মতো করা, পিছনে হাতি মূর্তি। সামনে হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে টাইমিংটা দেয়া আছে। আর টিকিট কেটে এখানে স্মার্ট মেশিন আছে, যদিও এটা কাজ করছে না। টিকিট কেটে লঞ্চে উঠতে হবে। এই সামনে যেটা দাঁড়িয়ে আছে এটাও কি পারাপার করে? আচ্ছা, এই ধরনের ভেসেল করে এই নদী পারাপার হয়। এই ফেরি পারাপার করতে 8 টাকা করে জনপ্রতি টিকিট লাগে। এখানে আছে বায়ো টয়লেট, যদিও তালা চাবি দেওয়া। ফেরিঘাটের সামনে থেকে বাস সার্ভিস আছে চুঁচুড়া, জাঞ্জিপাড়া, হরিপাল, ভান্ডারহাটি, মাঝেরগ্রাম স্টেশন, হারিট, জাঞ্জিপাড়া, চুঁচুড়া। চলে এলাম আবার চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে। দেখুন সুন্দর ময়ূরের মূর্তি, যে হচ্ছে ময়ূরপঙ্খী ঘাট। এখানে সামনে নদী বয়ে চলেছে, হুগলি নদী। লেখা আছে ময়ূরপঙ্খী ঘাট। সামনে মা গঙ্গার মূর্তি, পাশে শিবলিঙ্গ। এখানে বসবার জায়গা আছে, আর সামনে এই ঘাট। বিস্তৃত নদী। নদীপক্ষে ভ্রমণ তো খুবই ভালো লাগে। আমাদের তো প্রচুর ভিডিও আছে আমাদের চ্যানেলে। এই ময়ূরপঙ্খী ঘাটের পাশে এইখান থেকে নেমে এই সুন্দর পার্ক মতো করা আছে, এখানে বসা যায়, যেটা ঘাটের সামনে থেকে এক্ষুনি দেখা যায়। আমরা চলে এসেছি এবার বঙ্কিম ভবনে। এখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। আমরা প্রবেশ করছি বঙ্কিম ভবনে। এখানে দেয়াল গাত্রে বিভিন্ন ছবি রাখা। উপরে দেখুন সিলিংটা পুরোনো আমলে পরিবর্গার সিলিং। এখানে বন্দে মাতরম। গঙ্গার পার ঘেঁষে ঝোড়াঘাটে সাদা রঙের এই একতলা বাড়িটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের এক সময়কার বাসস্থান ছিল। পলেস্তারার কারুকাজ, কড়িকাঠের ছাদ, খড়খড়িওয়ালা কাচের জানলা, হাওয়া ঢোকার জন্য কাঠের ঘুলগুলি, ছাদের রেলিংয়ে ইতালীয় বালুস্টার, এসব নিয়ে যেন অতীতের অ্যালবাম হয়ে দাঁড়িয়ে রয়েছে এই বাড়িটি। এই বাড়িটির 2টি ঘর খোলা থাকে দর্শনার্থীদের জন্য। প্রথম ঘরে বঙ্কিমচন্দ্র ও তার পারিবারিক বেশ কিছু ছবি আছে, আর দ্বিতীয় ঘরে রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন মুহূর্ত সহ নানা স্থাপত্যের ছবি। 1876 সালের 20 মার্চ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগ দেন। নৈহাটির কাঁঠালপাড়া গ্রামের প্রত্যেক বাড়ি থেকে হুগলিতে যাতায়াতে বিশেষ অসুবিধে হচ্ছিল না তার, কারণ নৌকায় ভাগীরথী পার করে হুগলি 1 ঘন্টারও পথ না।
তবু নৈহাটির পাট চকিয়ে সপরিবারে হুগলি চলে আসেন তিনি। চুঁচুড়ার জোড়াঘাটে মালিক কাসেমের প্রাসাদের উত্তর দিকের একটি অংশ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তিনি। জানা যায় জোড়াঘাটের এই বাড়িতে বঙ্কিমচন্দ্র প্রায় 5 বছর ছিলেন, আর এই কবছরেই সাহিত্যের ময়ূরও হয়ে ওঠেন তিনি। বন্দে মাতরম গানের পাশাপাশি এই সময়ের মধ্যেই প্রকাশিত হয় রজনী, উপকথা, কবিতা পুস্তক, কৃষ্ণকান্তের উইল, সাম্যর মতো গ্রন্থ। হুগলিতে চলে আসার পর আরও একটি কাজ হয়। বন্ধ হয়ে যা বঙ্গদর্শন পত্রিকা আবার চালু হয়, আর সেই বঙ্গদর্শনে কমলাকান্তের পত্রাবলী, রাজ সিংহ, মুচিরাম গুড়ের জীবনচরিত, কমলাকান্তের জীবনবন্দি, আনন্দমঠ প্রভৃতি উপন্যাসগুলি একে একে প্রকাশিত হয়। 1880 সালে 15ই জুলাই চুঁচুড়া থেকে নবীনচন্দ্র সেনকে লেখা চিঠি থেকে জানা যায় এই বাড়িতে বসেই তিনি রচনা করেছিলেন আনন্দমঠ এবং ভারতবর্ষের ইতিহাস। আনন্দমঠ বঙ্গদর্শনে প্রকাশিত হওয়ার ঠিক আগে বঙ্কিমচন্দ্র হুগলি ছেড়ে হাবড়া চলে যায়। তবে বঙ্কিমের চুঁচুড়াবাসকে স্মরণীয় করে রেখেছে স্থানীয় মানুষজন। যে বাড়িতে বসে বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন সেই বাড়িটি আজ সাধারণ মানুষের কাছে বন্দে মাতরম ভবন নামেও পরিচিত। এই বাড়িতে বসেই শ্রী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটা রচনা করেছিলেন, এবং খুব ভালো লাগছে এরকম একটা পবিত্র বাড়িতে আজকে আসতে পেরেছি, আর নিজেকে ধন্য মনে করছি। এই বঙ্কিম ভবনের পাশেই রয়েছে অবধূতের বাড়ি। অবধূত বা কালিকানন্দ অবধূত ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও তন্ত্রসাধক। তার প্রকৃত নাম দুলালচন্দ্র মুখোপাধ্যায়। তিনি কলকাতার ভবানীপুরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 1954 সালে তার প্রথম বই মূর্তিত্ব হিংলাজ প্রকাশিত হয়। আমরা দাঁড়িয়ে আছি এখন চুঁচুড়া কোর্টের সামনে। এটা কিন্তু একটা বিরাট এলাকা জুড়ে এই বাড়ি। চুঁচুড়া কোর্ট একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বিচার বিভাগীয় প্রতিষ্ঠান। এটি হুগলি নদীর তীরেই অবস্থিত। এটি ওলন্দাজ বা ডাচ ঐতিহ্যবাহী, যা দীর্ঘ বারান্দাটি এশিয়ার দীর্ঘতম বলে স্থানীয়ভাবে পরিচিত। 1822 সালে এটি প্রতিষ্ঠিত হয়। চলে এলাম রাজবাড়িতে। এখানে সামনে দেশবন্ধু স্কুল, তার পাশেই রাজবাড়ি, কিন্তু এটা ভগ্ন অবস্থা। এখানে একটা ডাকঘর আছে সামনে, আর এইখানে এই মোটামুটি ভগ্ন অবস্থা। এখানে এখন স্টুডেন্টরা সাইকেল রাখে। আমরা রাজবাড়ি জেনেই গিয়েছিলাম, কিন্তু বর্তমানে যারা মালিক তারা বললেন যে এটি রাজবাড়ি নয়, তবে এটি এক ধনী ব্যক্তির বহু পুরনো বাড়ি। বাড়ির ভেতরের দৃশ্য দেখলে যে এটি বহু পুরনো তা বোঝা যায়। এখন এটি পাশের এক স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল রাখার জায়গা হিসাবে পরিণত হয়েছে। চলে এসেছি ষণ্ঢেশ্বর শিব মন্দিরে। শিব মন্দিরে ঢোকার গেট, সামনে শ্রী সিদ্ধেশ্বরী মাতা, এখানে যোগবিদ্যা দুর্গা মাতার মন্দির, বঙ্কবিহারী মন্দির, আর এখানে একটা আবেদন লেখা আছে। এখানে ষণ্ঢেশ্বর শিব মন্দিরের পাশাপাশি আরও অনেক মন্দির আছে, যেগুলো আমরা এখন দর্শন করে নেব। ইনি হলেন সরভুজা মহাপ্রভু। এবার আমরা দর্শন করব শ্রী শ্রী ষণ্ঢেশ্বর দেবজিউকে। চুঁচুড়া শহরের দক্ষিণ প্রান্তে ভাগীরথীর তীর ঘেঁষা অঞ্চল ষণ্ঢেশ্বর তলা। এখানকার জাগ্রত দেবতা বাবা ষণ্ঢেশ্বর। ষণ্ড বা ষাঁড় হল ধর্মের প্রতীক। ষণ্ঢেশ্বর অর্থাৎ ষণ্ড-রূঢ়া ঈশ্বর। শিব ঠাকুরের পূজায় ও অনুষ্ঠানে পৌরাণিক মত ও লৌকিক মত প্রচলিত থাকলেও লোকধর্মের আশ্রয়ে শিবকে পুজো করা হয়।
ব্রাহ্মণ পুরোহিত ছাড়াও মহিলারা শিবকে আপন করে নিয়েছে জল ও বেলপাতা দিয়ে। চুঁচুড়া শহরে ষণ্ঢেশ্বর জিউর মন্দিরের বাবা ষণ্ঢেশ্বর হলেন এখানকার সকল মানুষের প্রাণের দেবতা। আচ্ছা, উনি হচ্ছেন পুরোহিত। আপনার নামটা একটু বলুন। হারাধন হালদার। একটু মন্দির হারাধন হালদার। না, মন্দিরটা সম্বন্ধে একটু কিছু বলুন। মন্দিরের সম্বন্ধে বলতে গেলে আমাদের বংশদূত স্বর্গীয় দিগম্বর হালদার, উনি এখানকার মন্দিরের আগেকার পূজারী। আর এইখানে আনুমানিক বাবাকে যখন তোলা হয়েছিল, ওই আমাদের এই পাশ ষণ্ঢেশ্বর তাল লাগোয়া উল্টো দিকে একটি ঘাট আছে, ওই ঘাট থেকে বাবাকে পাওয়া হয়েছিল। তখন জেলেরা বাবাকে ঘাট থেকে তুলে এনে এইখানে রেখেছিলেন। তারপর এইখানে রাখার পর কতদিন আগে? আনুমানিক আমরা ধরি 500 বছর, 550 বছরও কাছাকাছি, এখন ধরা হয় 550 বছর। তা এইখানে যখন পাওয়া হয়েছিল, এইখানে যখন বাবাকে রাখা হয়েছিল, তখন ওই জেলেরা ওখান আর তুলতে পারে। তখন এখানেই বাবা এইভাবেই এখানে প্রতিষ্ঠিত হয়ে যায়। তখন মন্দিরটি ছোট ছিল, আস্তে আস্তে মন্দিরটিকে বড় করা হয়। আর এইখানে বছরে চৈত্র মাসের এই 21 তারিখ আমাদের এখানে ঘট বসে বাবার। বছরে একবারই ভোগ হয় বাবার। এখানে সন্ন্যাসীরা খাটেন, এখান থেকে ঝাঁপ হয় এবং আমাদের ভৈরবনাথের সূচনা হয় পয়লা বৈশাখে। পয়লা বৈশাখে বাবার এখানে সূচনা হয়, ভৈরবনাথের পুজো হয়। আর বাবার যে সন্ন্যাসীরা খাটেন, ওনারা আবার নীল চৈত্র আছে, নীল ষষ্ঠী আছে। নীল ষষ্ঠীতে বাবাকে এখানে বহু লোক এসে জলযাত্রী আসেন, বাবাকে জল ঢালেন। আর তারপর পরের দিনই মানে চৈত্র এই নীল ষষ্ঠী 13 তারিখ পরে, এপ্রিলের 13, ইংরাজির 13 তারিখ আমাদের এখানে নীল হয়। আবার 12 হয় অনেক সময়, 12-13 তারিখের মধ্যে। ওই নীলের পরের দিনই আমাদের এখানে ঝাঁপ হয়। সন্ন্যাসীরা ওপর থেকে ঝাঁপ মারেন। এখানে একটা ঝাঁপের করা হয়, স্টেজ করা হয়। স্টেজের ওপর থেকে ঝাঁপ দেওয়া হয়, বঁটিতে ঝাঁপ দেয়। বঁটি পাটা আছে, এখানেও সেই বটি ঝাঁপ হয়। হ্যাঁ, বঁটি ঝাঁপ হয়, প্রতি বছরই হয়। আর আনুষ্ঠানিক এবার ভোগ বলতে গেলে বিতরণ যেটা হয়, ওই বছরে একবারই দেয়। আচ্ছা, পরমান্ন ভোগ, বাবার ভোগ দেয়। আর ভোগের হাঁড়ি আমাদের এখানে ভাসানো হয় ফলের দিন, যে নীল তার আগের দিন বাবার এখান থেকে ঘট গিয়ে গঙ্গার জলে বিসর্জন দেয়। ওই ঘটকে আনুমানিক কেউ পায় না। একটি ভোগের হাঁড়ি ভাসানো হয় গঙ্গার ঘাটে, কেউ পায় না, এখনও পায়নি। যাই হোক, এটাই বাবার মাহাত্ম্য। আর বাবার মাহাত্ম্য সবথেকে বড় কথা, সন্দেশ্বরে আমাদের এই দক্ষিণ দুয়ারের দরজা, এইখান থেকে বাবাকে এইখানে প্রতিষ্ঠাতা করা হয়েছে, এইখান থেকে উঠেছিলেন। এটা দক্ষিণ দুয়ারের দরজা। আর এই পাতালেশ্বর শিব মন্দির যেটা বলতে, বাবার এইখানে 3 রকম মূর্তি, বাবার পাতালেশ্বর, নেপালেশ্বর। এই যে নেপালেশ্বর আপনার সোজাসুজি দেখা যাচ্ছে, এই যে নেপালেশ্বর। তারপর বাবা সন্দেশ্বর, আর তারপরে মা সিদ্ধেশ্বরী, মানে সিদ্ধেশ্বরী মা আর বাবা পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ, মানে পাশাপাশি দুটো মূর্তি রাখা আছে। তারপর ওখানে জগদ্দা মা আছেন, দুর্গা। এবার আনুষ্ঠানিক এখানে সব রকমের মন্দির আছে। আর সিদ্ধেশ্বরী নবকলেবার হয়, 12 বছর অন্তর মাকে পাল্টানো হয়। 12 বছর থাকে একভাবে, ওইভাবে থাকে। তারপর পাল্টানো হয়, তারপর আবার প্রতিষ্ঠা করে আবার প্রতিষ্ঠা করে মাকে পুজো করা হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। অনেক আমি যেটুকুনি জানি সেটুকুনি বললাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এটি শেষে ষণ্ঢেশ্বর দেবজির ভোগের ঘর। ঘরটি কিন্তু বন্ধ ছিল। এভাবে আমরা দর্শন করব শ্রী শ্রী যজ্ঞদা দুর্গা মাতার মন্দির। চলুন দেখে নিই শ্রী শ্রী বঙ্কু বিহারী মন্দির। এবারে আমরা দর্শন করব শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতাকে। এটি এখানকার নাট মন্দির। এটা শ্রী শ্রী নেপালেশ্বর মন্দির। আর এই যে বট গাছটা সামনে, এই বট গাছটাতে আগে ছিল, পঞ্চমুণ্ডী আসন ছিল। ওখানে এই অংশ বাবা এখানে বিরাজমান করতেন। এই ঘরে অংশ,
আচ্ছা, আগে হংস বাবা এখানে ছিলেন। বাবা লোকনাথের মন্দির। এখন সব এরকম হয়ে গেছে। ও এই জায়গাটাকে পঞ্চমন্ডির আসন ছিল, এখানে হংস বাবা থাকতেন। এখানে এখন এটা পুরনো বট গাছ, বহু প্রাচীন। এটি পাতালেশ্বর। আর সামনে দেখছি তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চ। এখানে ভেতরে পাতালেশ্বর, আর এই ডান দিকে বিরাট বড় ঘাট। গঙ্গার পাড়ে এই জায়গাটা সুন্দর ব্যারিকেড করা আছে এবং বসার জায়গাও আছে। এবার আমরা চলে এসেছি চুচুড়ার বড় শিলবাড়িতে। এই যে শিলগুলি চুচুড়া লেখা আছে, এখানে লেখা আছে বড় শিলবাড়ি। গঙ্গা তীরবর্তী হুগলি জেলা সমৃদ্ধ তার সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে। পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ অনেক ইউরোপীয় শক্তি এসে উপনিবেশ গঠন করেছিল গঙ্গা তীরবর্তী এই জেলার বিভিন্ন অংশে। বৈদেশিক শক্তি তাদের উপনিবেশ দেশ ছেড়ে চলে গিয়েছে অনেক বছর আগে, কিন্তু রয়ে গিয়েছে তাদের সমসাময়িক সময়ের অনেক স্মৃতি। এমনই এক কাহিনী রয়েছে নীলাম্বর শিলে তৈরি করা এই বাড়িটিতে। শিলরা ছিলেন তৎকালীন সময়ের নামজাদা ব্যবসায়ী, তবে সেই সময়ের বর্গী ও ইংরেজদের অত্যাচারের ফলে তারা সুরক্ষা পাওয়ার জন্য ওলন্দাজদের দুর্গ প্রাচীর বেষ্টিত চুচুড়া শহরে এসে বসবাস স্থাপন করেন। জলপথ কাছে থাকায় 3টি সুবিশাল পালতোলা নৌকোয় সোনার উপর মুদ্রা নিয়ে তারা বাণিজ্য করতে থাকেন। ক্রমেই ব্যবসায়িক হিসেবে তাদের নাম ছড়িয়ে পড়ে গোটা দেশে। চুচুড়ায় আসার মাত্র 5 বছরের মধ্যে তার ব্যবসা তুঙ্গে পৌঁছায় এবং তিনি 1763 সালে চুচুড়ায় একটি প্রকাণ্ড বাড়ি নির্মাণ করেন, যা বর্তমানে বড় শিলবাড়ি নামে পরিচিত। ইন্ডো ডাচ স্থাপত্য শৈলীর প্রভাব বিশেষভাবে লক্ষণীয় এই বাড়িটিতে। বাড়ির কেন্দ্রস্থলে একটি অপূর্ব ঠাকুর দালান রয়েছে, যা নীলাম্বর শীলের তৃতীয় পুত্র মদন মোহন শীলের তত্ত্বাবধানে 1803 সালে তৈরি হয়। ঠাকুর দালানে গ্রিক করিন্থিয়ান শৈলীর সরু স্তম্ভের সারির ওপর পঙ্খের কারুকার্য খচিত খিলানগুলির দিকে আজ এই 250 বছর পরেও মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকতে হয়। আমরা চলে এসেছি এবার চুচুড়া বিখ্যাত পালবাড়িতে। শ্রী রাধারমণ গোপালজি এস্টেট পালবাড়ি, পালগুলি চুচুড়া। এই পালবাড়িও বহু পুরনো। এই পালবাড়ির একজন সদস্য শ্রী বিশ্বজিৎ পালের সঙ্গে আমরা কথা বলে নেব। আপনার নামটা একটু দয়া করে বলুন। আমার নাম বিশ্বজিৎ পাল। আচ্ছা এই বংশেরই মানে এই পালে বাড়ির যিনি প্রতিষ্ঠাতা সেবকরাম পাল, তার 7ম পুরুষ আমি। আচ্ছা আচ্ছা, প্রায় 400 বছরের বাড়ি। 400 বছরের বাড়ি এটা। আচ্ছা এই দালানে দুর্গাপুজো হয়। আচ্ছা, এইখানটা কি দুর্গাপুজো? না না, এটা হচ্ছে রাসচৌকি। আচ্ছা, এটা রাষ্ট্র। আপনি এই জিনিসপত্র দেখবেন না, দেখুন। আচ্ছা, এই অষ্টসখী হ্যাঁ হ্যাঁ। শ্রীকৃষ্ণ রাধা মাধব এখানে বসানো হয়, রাধা মদন গোপালকে আমাদের। আচ্ছা, যখন পুজো হয় তখন বসানো হয়। রাসের সময় নামিয়ে আনা হয়। আচ্ছা, রাসের সময় নামিয়ে আনা হয়। বাকিটা এটা এই যে এইভাবে সখীরা ঘোরে। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা কোথাও দেখা যায় না। না, দেখতে পাবেন না এই জিনিস আপনি। আর অন্য সময় অন্য সময় এগুলো খুলে ফেলা হয়, এগুলো পাট 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 সব খুলে যায়, তুলে রাখা হয়। আচ্ছা, তা রাসটা হচ্ছে আমার বাবা কাকাদের পালায় পড়ে। বিভিন্ন সারা বছরই তো পালা পার্বণ হয়। আচ্ছা, তা সেটা তো আর একজনের পক্ষে সম্ভব নয়, সারা বছর এই ঠিক। কঠিন মার্কেটে কোনো দিনই সম্ভব নয়। তা সেই রাসটা আমি করি, আমি আমার দাদা এত দাদারা সবাই মিলে রাসটা করি, খুব খুব ধুমধামের সঙ্গে করি খুব। আচ্ছা, এটা আমার একটা খুব শখের ইয়ে যে রাস আমি করব, ভালো করে করব। আর মূর্তি এখন কোথায়? দেখাচ্ছি আমি। এই জায়গাটা দুর্গাপুজোটা তখন ওই পটটাকেই সামনে আনা হয়। আচ্ছা, আমি এই পটটাকে সামনে নিয়ে আসি আমরা। এই পটেই দুর্গাপুজো হয়, তাই তো? হ্যাঁ, ঠাকুর নামিয়ে আনা হয় ওপর থেকে। আচ্ছা, তাই এই পটেই দুর্গাপুজো হয়। এই সব দেবতার ছবি রাখা আছে এখানে। আমরা পুরনোটাকে অনেকটাকে মানে করতে করতে ভেঙে চুরে পড়ছিল বলে এই জিনিসটা আর পুরনো নয়।
এটাকে করতে করতে আমরা অনেকটা রিপেয়ারিং করে রিমডেলিং করে কিন্তু করতেই হবে, নাহলে রাখা যাবে না। কখনো এই যে আমাদের পালার চাট করা আছে সারা বছরে, সারা বছর এই যে রাস সবাই পাল। এই আপনাদের কি এতজন মানে শরীর তাও সব নেই, হ্যাঁ তাও- এইখানে এটা দেখলাম যে এরকম তাও সব নেই এর মধ্যে, কিন্তু আচ্ছা। অনেকে আমাদের জয়েন্টে ঢোকেনি, তারা বলছে আমাদের ইয়ার এলে আমরা করবো। আচ্ছা তাও তো ইয়ারে মানে প্রতি বছরে ওই ঠাকুর নামানো হয়, তারপরে 3 দিন ধরে রাস হয়, ওই সবাই খুব এখানে কি খুশি ছিল। জনসাধারণ সবাই আসতে পারে? হ্যাঁ, ঠাকুর পুজোয় নাচ আমি কাকে বারণ করবো, এলে তো ভালো, প্রচুর লোক সমাগম হয় অবশ্যই। এই রাসটা দেখার জন্য বিশেষ করে আসেন অনেকে, এই জিনিস দেখা যাবে না, কত দেখতে পাবেন না এইভাবে। হ্যাঁ আমি এরকম সত্যি দেখি এই যে জিনিস যখন মুভ করছে অষ্টম অদ্ভুতভাবে তৈরি, তৈরি আজকালকার কেউ পুরো কাঠের, কিন্তু কোথাও কোনো নাটবল্টু এই সিংহাসনটা তাও কতদিনকে পুরনো? দেখুন আমার বাড়ি হচ্ছে 400 বছরের, আচ্ছা হ্যাঁ, কিন্তু সিংহাসন কত দিনের এটা তো আমার বাবারাও বলতে পারেননি, বহু অতএব পুরনো বহু জানা। এর মাথায় একটা ছিল পুরো গম্বুজের মতো, সেটা ওই পাখার উপর দিয়ে পেরিয়ে চলে যেত, আচ্ছা আচ্ছা মানে কালে কালে সেটা হয়ে গেছে। তা যাই হোক, এইভাবে চলছে আমাদের। আর দুর্গাপুজোর ইতিহাসটা একটু অন্যরকম। দুর্গাপুজো তো আমাদের ওপরে যিনি আমাদের কুটো দেবতা আছেন রাধা মদন গোপাল, তা ওইটাকে নিয়ে আমাদের এগিয়ে চলা ওনার ইয়েতেই। তা দুর্গাপুজো হওয়ার জন্য কয়েকজন বলেছিলাম আমরা মূর্তি আনবো, কিন্তু তার আগের জেনারেশন যারা তারা বললেন না, মূর্তি এনে লাভ নেই, যদি কিছু হয়ে যায় তখন বলবে মূর্তি এনেছে বলে এইটা হয়েছে। অতএব এইটা থাকে আর কি থাকে সামনে ওপর থেকে কি ঠাকুর নামানো হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি আমি আপনাকে। ওটা পেছনে চলে গেছে, আড়ালে চলে গেছে, ছবি তোলা ছিল। তা যাই হোক, দুর্গা পুজোটা হয় 4 দিনের পুজো হয়। 4 দিনের পুজোয় আমরা 3 দিন মতো তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি আমি। যে আসবে সেই খাবে না না, ইনভাইটেড ইনভাইটেড মানে আমরা খরচা নিয়ে করি, সম্ভব হয় না খরচা করাটা। এবং ধরুন কথার কথা বলছি, অষ্টমীর দিন ধরুন লুচি কচুরিতে 100 টাকা নিল, আমরা সেটা প্রত্যেকের কাছে 80 টাকা নিয়ে 20 টাকা আমরা ভর্তুকি দিই। ধরুন দশমীর দিন মাংস খাওয়ালাম, তাতে ধরুন 150 টাকা নিল, আমরা 120 টাকা নিই, 30 টাকা কমিটি ভর্তুকি দেয়। এইভাবে চলছে আর কি, চলছে। আপনারা যে ঐতিহ্যটা মানে বজায় রেখেছেন এটাই আর কি বড় কথা। মানে মদন গোপাল করিয়ে যাচ্ছে তাই করছি, নাহলে তো সম্ভব নয়। পুরোনো আমলের খড়খড়ির জানলা। সত্যি কথা বলতে আমি প্রচুর উদ্যোগ নিয়ে করি, জানেন তো, এটা আমার কোনো গর্ব নয়, আমি প্রচুর উদ্যোগ নিয়ে সব কিছু। আচ্ছা আচ্ছা নিচে দেখবেন আলপনা আঁকা আছে, আমি দুর্গাপুজো আলপনা কম্পিটিশন করিয়েছিলাম। বেহালা থেকে চলে এসছি, রামপুরহাট থেকে এসছি। বেহালা মানে আমাদের বেহালা হ্যাঁ, বেহালা, হাওড়া, বাগদাপাড়া, বাগনান থেকে এসেছি বড়িয়া। আচ্ছা বহু দূর দূর থেকে এসছি। আমি ভাবতে পারিনি এত ভালো সাড়া পাবো। বাহ, এটা খুব সুন্দর। কাছে যান, কাছে গিয়ে তুলে নেবো, আলু জেলে দেবো। আর একটু আলো জ্বাললে ভালো হয়। না, আমি সব সুইচ চিনি না তো। এইটা কি মানে বহু প্রাচীন না না, একদমই প্রাচীন নয় এটা। এই যে প্রাচীন হচ্ছে এইটা, প্রাচীন এটা। এইটা হচ্ছে প্রাচীনটা। এইবার এটাতে আমারই এক ভাই এটা কি শুধুই কৃষ্ণ না, হয়তো রাধা মদন গোপাল না আমাদের না এই প্রাচীনে না না না, না, কৃষ্ণ কিছু নেই, ওটা জগন্নাথ। বসানো আছে। এইটা আমাদের ছিল, সিংহাসনটা ফাঁকা রাখবে তাই জগন্নাথ বলরাম বসানো আছে। আমাদের এইটা ছিল, এইটাতে আমার ভাই বললো, মানে সম্পর্কে ভাই বললো আমি একটা সিংহাসন করবো পাথরে। সে রিলুয়া থেকে পাথর কিনে এনে, শেওড়াফুলি থেকে মিস্ত্রি এনে নিজে বসে থেকে করিয়েছে, বাহ। পুরো নিজের খরচা। আচ্ছা এটা কি শিলা দাদা শালগ্রাম শিলা, শালগ্রাম। ওটা পুরোহিত মশাই, যে পুরোহিত মশাই আর ওই যে মদন গোপাল দিয়েছেন ওই বলছিলেন যে মদন গোপাল পাশাপাশি না না রয়েছে। না ওই যে সাধু এসে হ্যাঁ, দিয়েছেন। ওই যে শ্রীকৃষ্ণ আর রাধা। ওই নিচেরটা ওপরে, নিচে তো গোপাল, আচ্ছা নিচে গোপাল গোপাল আর শ্রীধর। আমাদের কারোর বাড়িতে বিয়ে পুজো হলে না, এই বাড়ির বাইরে শ্রীধর বেরোবে না। আচ্ছা ধরুন পালে বাড়ির বাইরে যারা আছে তাদের তো শ্রীধর ছাড়া কোনো পুজোই হবে না, শালগ্রাম শিলা লাগবেই, তো এই কিন্তু বেরোবে না। এর কাছে আসতে হবে এই তো তার জন্য পুরোহিতে রাখা আছে এখানে, এটা নিয়ে যান।
পুরোহিত এখানে সিদ্ধ রেখে দিয়েছেন। আর আর ওই যে সাধু দিয়েছেন ওই গল্পটা বললেন না, ওই যে এই গল্প ব্যাপারটা নয় কাহিনী আর কি। এই এটা হচ্ছে ওনাকে দিয়ে গেছিলেন সেবকরাম পালকে। ওই যতদিনের বাড়ি ধরুন ততদিন আগে এসা হাতে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন এইটাকে পুজো কর, এটা পুজো করলে তোর আর্থিক মানে তোর যা উন্নতি হওয়া, সবসময় তো আর্থিক উন্নতিটা উন্নতি নয়, হ্যাঁ অবশ্যই। এই উন্নতি হবে। কিন্তু তার এমনই অবস্থা, এই ঠাকুর দুটোকে নিয়ে সিন্ধুকে মধ্যে দিচ্ছে, সিন্ধুক এখনো আছে ইন্ট্যাক্ট আমাদের। এইবার এই আমাদের দেবতা ওনাকে স্বপ্ন দিয়েছে যে আমাকে সিন্ধুকে ভরে রেখেছিস, আমার তো কষ্ট হচ্ছে, আমায় অন্তত জল বাতাসা দে, তোর অভাব কিছু হবে না। সেই থেকে বের করে জল বাতাসা দিয়ে পুজো করে আজকে সে যা সম্পত্তি করে গেছে সারা চুঁচুড়া শহরে, বহু লোক বেঁচে পড়তে আছে, কোটিপতি হয়ে আছে, বহু লোক। এটা আপনি বলছেন এই লেফট সাইডের ঠাকুরটা কৃষ্ণ, ডান দিকেরটা রাধা, বাঁ দিকে শ্রীধর, ডান দিকে গোপাল। একদিন দুর্গাপুজোর সময় এসে ঠাকুর দেখে পছন্দ ওই সিংহ দুটো দান করে গেছে, বললো এই জিনিস দেখা যায় না, আমি দুটো সিংহ দেবো আপনাদের। ওই যে দুটো সিংহ রয়েছে, পিতলের সিংহ। হুগলি জেলার চুঁচুড়া শহরে খড়বাজার অঞ্চলে নেতাজি সুভাষ রোডের পাশে দয়াময়ী কালী মন্দির অবস্থিত। মুঘল সম্রাট আকবরের রাজস্ব সচিব টোডর মল্ল জিতেন রায় নামক এক ব্যক্তিকে চুঁচুড়া অঞ্চলের জায়গিরদার হিসেবে নিযুক্ত করেন। উক্ত জিতেন রায় দয়াময়ী কালী মন্দির নির্মাণ করেন। মূর্তির গলায় নরমুণ্ডমালা ও হাতের ঘরক রূপার তৈরি। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় মন্দিরটি বন্ধ ছিল, যার জন্য বিগ্রহটি দেখা হয়নি। এই দয়াময়ী কালীবাড়ি সকাল 5টায় খোলে, 1টায় বন্ধ হয়, আর বিকেল 4টায় খুলবে, রাত 9টায় বন্ধ হয়। চলে এলাম এবার চুঁচুড়ার ডাস সিমেট্রিতে, যেখানে ওলন্দাজ বা পর্তুগিজদের কবরস্থান, এখানটায় ঢোকবার জায়গা। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া টেক আপ করেছে। হচ্ছে ডাস সিমেট্রি টুগেদার উইথ অল টম্ব অ্যান্ড মনুমেন্টস কন্টেন দেয়ার ইন চিনচুড়া, হুগলি লেখা আছে। চুঁচুড়া এক সময় পর্তুগিজদের দখলে ছিল, পর্তুগিজ বা ওলন্দাজরা। তো সেই প্রায় 1700 সালে, এবার সেই সময় থেকে এই ডাস সিমেট্রি বা পর্তুগিজদের কবরস্থান তৈরি হয়েছে, এবং এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। ব্রিটিশদের হাতে ক্ষমতা চলে যাওয়ার আগে 1615 থেকে 1825 সাল পর্যন্ত চুঁচুড়া ছিল ডাচদের উপনিবেশ। এর মধ্যে একটা সময় গড়ে উঠেছিল এই কবরখানাটি। তৎকালীন গভর্নর তিল্লেফার্ট এটি স্থাপন করেন। মোটামুটি 45টা কবর এখনো দেখতে পাওয়া যায় এখানে। 18-19 শতকে চুঁচুড়ার ওলন্দাজ প্রশাসক থেকে শুরু করে তখনকার দিনে বেশ কয়েকজন নামজাদা মানুষকে কবর দেওয়া হয়েছে এখানে। কবরগুলোর মধ্যে কিছু সমাধিস্তম্ভ যথেষ্ট বড়সড়, তার সাথে মাসালিয়াম, ওবেলিক্স বসানো কবরও আছে। এর পাশাপাশি একেবারে সাধারণ মানে ছোট সমাধি ফলক বসানো কবরও দেখতে পাওয়া যায়। উল্লেখযোগ্য সমাধিগুলোর মধ্যে একটি হল লুকাস জুলিয়ান জুদান্তের। লুকাস ছিলেন তৎকালীন ফরাসি নৌবাহিনীর সেনাপতি। রয়েছে ভারতের নারী শিক্ষার গুরুত্বপূর্ণ প্রচারক রবার্ট মেয়ের সমাধি। এছাড়াও বাংলায় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম তৈরি হওয়া কারখানার পরিচালক পিটার স্টারথেমাস, শেষ ওলন্দাজ গভর্নর ড্যানিয়েল ওভারবিক, ডাচ কোম্পানির বিশিষ্ট কর্মকর্তা জন আলবার্ট প্রমুখদের কবরও দেখা যায় এখানে। চুঁচুড়ার ওলন্দাজ গোরস্থানে পাওয়া সবথেকে পুরনো কবরটি হল কর্নেলিস ডে জংয়ের, যিনি মারা গিয়েছিলেন 1743 সালে। আর সময়ের দিক থেকে এখানকার সবচেয়ে নবীন যে কবরটি পাওয়া গেছে সেটা এমা ড্রাপারের, মৃত্যু 1847 সালে। প্রাচীন এই কবরখানার নামে কেবল ওলন্দাজদের উল্লেখ থাকলেও ডাচদের পাশাপাশি
ইংরেজদের কবরও আছে এখানে। আমরা চলে এলাম এবার বাবা পঞ্চানন সুইটসে, যেটা চুঁচুড়ার একটা বিখ্যাত মিষ্টির দোকান, অনেক পুরনো। এটাই খাদিনা মোড়ের কাছে বাবা পঞ্চানন সুইটস। লেখা আছে গাজরের হালুয়া, কড়াইশুটির বোঁদে, কড়াইশুটির কচুরি। 2000 সালে পথ চলা শুরু এই মিষ্টির দোকানে। এখানে বিভিন্ন রকম মিষ্টির সম্ভার। এখন দাঁড়িয়ে আছি আন্না মারিয়া সমাধিক্ষেত্রে। এই পেছনে হচ্ছে আন্না মারিয়া সমাধিক্ষেত্র। 2 শতাব্দীরও বেশি সময় ধরে হুগলির চুঁচুড়ায় গ্র্যান্ড ট্যাঙ্ক রোড সংলগ্ন খাদিনা মোড় ও টালডাঙ্গার মাঝে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক ওলন্দাজ সুন্দরীর স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি বলিউড সিনেমা 7 খুন মাফের কেন্দ্রীয় চরিত্রের নেপথ্যের অনুপ্রেরণা, যার কথা জানার পর প্রখ্যাত সাহিত্যিক রাস্কিন বন্ড লিখেছিলেন সুসানার 7 হাজব্যান্ড, এবং সেই কাহিনী অবলম্বন করে 2011 সালে একটি সিনেমা তৈরি হয়েছিল যার নাম 7 খুন মাফ। এই স্মৃতিসৌধটি স্থানীয়দের কাছে সাত সাহেবের বউয়ের কবর নামেই পরিচিত। কথিত আছে অত্যন্ত সুন্দরী ও ব্যক্তিত্বময়ী দাস রমণী সুসানা আন্না মারিয়া 7 বার বিয়ে করেছিলেন, এবং বিয়ের পর তার প্রত্যেক স্বামী রহস্যজনকভাবে অন্তরিত হন। জনশ্রুতি সুসানাকে 7 স্বামীর হত্যাকারী হিসাবে চিহ্নিত করলেও এর সপক্ষে কোনো প্রামাণ্য নথি কিন্তু পাওয়া যায়। লন্ডনের ইন্ডিয়া অফিস রেকর্ডস অনুযায়ী এই ওলন্দাজ মহিলার আসল নাম সুসানা আন্না মারিয়া, এবং তার বিবাহ হয়েছিল 2 বার। সেই অনুসারে তার প্রথম স্বামী ছিলেন বাংলার ডাচ ডিরেক্টর পিটার ব্রুয়েস, এবং দ্বিতীয় স্বামী ছিলেন ইংরেজ ব্যবসায়ী থমাস ইয়েটস। শোনা যায় 1809 খ্রিস্টাব্দে সুসানার মৃত্যুর পর তার ইচ্ছা অনুসারে উল্লেখিত স্মৃতিসৌধটি তার প্রিয় বাগান বাড়ি আইসবার্গে নির্মাণ করা হয়। স্থাপত্যের দিক থেকে এটি ইন্দো ইউরোপীয় শৈলীর এক চমৎকার নিদর্শন। স্মৃতিসৌধটি চারদিক খোলা এবং চারদিক থেকে সিঁড়ি উঠে গিয়েছে। এর গঠন অষ্টভুজাকার এবং এর চূড়ায় ইউরোপীয় ধাঁচের এক অর্ধগোলাকৃতি গম্বুজ ও তার উপর একটি চূড়া রয়েছে। এর এই গঠনের জন্যই স্থানীয়দের কাছে এটি ডাচ মন্দির নামেও পরিচিত। সুসানার উইল থেকে জানা যায় তিনি অত্যন্ত দান করতেন। তার নিজের এবং স্বামীদের সমাধিসৌধ রক্ষণাবেক্ষণের জন্য মোট 4000 টাকা বরাদ্দ করেছিলেন সুসানা। সম্পত্তির উদ্বৃত্ত অর্থ দরিদ্রদের দান করার জন্য উইল করে যায়। স্থানীয় ভারতীয়দের মধ্যে তিনি রানীমা নামেও পরিচিত ছিলেন, তাই এই সৌধটি রানী আন্না মারিয়ার কবর নামেও পরিচিত।